অস্ট্রেলিয়াকে এতটা অসহায় আপনি কোন কালে দেখছেন? বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া খেলা চলতেছে, কিন্তু অস্ট্রেলিয়াকে দেখে মনে হচ্ছে বিশ্বের অন্যতম দুর্বল একটা টিম। তারা বাংলাদেশকে অল আউট করতে পারতেছে না। এমনকি বাংলাদেশ তাদেরকে মাত্র 198 রানে অল আউট করে দিয়েছে। এমনকি প্রথম ইনিংসেই 153 রানে তারা অলরেডি পিছনে পড়ে আছে। আগামী দিন সকালবেলা তারা আবার ব্যাটিং করবে, মানে বাংলাদেশ ব্যাটিং করবে। কত রানের যে বাংলাদেশ লিড নিতে পারে সেটা কিন্তু এখন অনিশ্চিত। এমনও হতে পারে ইনিংস ব্যবধানে তারা হারতে পারে। এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া এখন কি চিন্তা করতে পারে, বা আপনার মাথায় কোন ধরনের চিন্তা আসতে পারে যে কেন অস্ট্রেলিয়া টিম এ ধরনের খারাপ খেলতে পারতেছে? আমি যদি প্রথমেই বলি, কন্ডিশন একটা বড় ম্যাটার করতেছে, এমনকি প্লেয়ারদের পারফরমেন্স, এমনকি ইনজুরি, দুটি এক সূত্রে কথা। বিশেষ করে যে কন্ডিশনে খেলা হচ্ছে ডারউইনের মাঠে, এই মাঠটা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের জন্য নতুন, এমনকি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের জন্য কিন্তু নতুন। আমরা যেরকম 23 বছর পর অস্ট্রেলিয়াতে গেছি ভিজিটিং ট্যুরে, তাদের কাছেও যেন মনে হচ্ছে এই মাঠটা খুবই অপরিচিত একটা মাঠ। এটার পেছনে মূল কারণ কি? অস্ট্রেলিয়া কিন্তু বেশিরভাগ খেলা এই ধরনের কন্ডিশনে খেলে না। কোন জায়গাতে খেলে? তারা বড় বড় মাঠে খেলে, যেমন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, বিশ্বের অন্যতম বড় মাঠ, 50 ওভারের ক্রিকেটে খুবই স্বনামধন্য মাঠ, এমনকি টেস্টে খুবই স্বনামধন্য মাঠ। ওই ধরনের মাঠে কিন্তু রান করা খুবই কঠিন একটা ব্যাপার। আবার যদি খেয়াল করতে থাকেন পার্থের মাঠ, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন বলে গেছেন, লারা বলে গেছেন, এমনকি ক্যালেস বলে গেছেন, পার্থের মাঠে রান করা খুবই কঠিন একটা ব্যাপার। এমনকি পার্থের মাঠে অস্ট্রেলিয়ান বলাররা যে ধরনের পেস এবং বাউন্স উৎপন্ন করতে পারে খুবই ডেডলি হতে পারে। এমনকি ব্রিসবেনে কিন্তু পেস বলাররা যে ধরনের বাউন্স দিতে পারে, আপনার নাক, গলা, বুক বরাবর একদম ওড়াই ফেলতে পারে। ওই ধরনের কন্ডিশন যেহেতু তারা মিস করতেছে, তারা কিন্তু ওই ধরনের খেলা খেলতে পারতেছে না। এমনকি এডলেট ওভাল, যেটা বিশ্বের অন্যতম সেরা একটা মাঠ, রান করার জন্য ওই ধরনের কন্ডিশনও কিন্তু অস্ট্রেলিয়া পাচ্ছে না। এই কারণে কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা বলেন বা বলাররা বলেন, ওই ধরনের ছন্দে কিন্তু আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। বিশেষ করে বোলিংয়ের কথা যদি বলেন, বেশিরভাগ বলার কিন্তু ইনজুরি কবলে পড়ে আছে। আপনি খেয়াল করে দেখেন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, এমনকি ন্যাথান লায়ন, চারজন মহারথী বলার, কিন্তু তারা চারজনে কিন্তু ইনজুরি কাটায় এই দলে ঢুকছেন। যখনই বাংলাদেশের বিপক্ষে এত শক্তিশালী একটা দল ঘোষণা করা হয়েছে, বিশেষ করে বোলিং ইউনিটটা পুরাটাই আছে, তখন কিন্তু অনেকেই বলেছিল অস্ট্রেলিয়া কেন এত শক্তিশালী দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতেছে। মেন রিজন তো হচ্ছে তারা সকলে ইনজুরি কাটায় আসছে, তাদের প্র্যাকটিসের প্রয়োজন, বাংলাদেশের সাথে তারা প্র্যাকটিস করতে চায়। কিন্তু বাংলাদেশের সাথে তারা এমন একটা কন্ডিশন প্র্যাকটিস করতে গেছে, ওই কন্ডিশনটা একদম নতুন একটা মাঠ, তারা ভালো করতে পারতেছে না। কারণটা কি? ওই মাটিতে কিন্তু ওই ধরনের পেস নাই, বাউন্স নাই, সুইং নাই। এখন তারা কিন্তু চিপায় পড়ে গেছে, বুঝতে পারতেছেন? আপনি খেয়াল করে থাকেন, আইপিএল এর পরে মিচেল স্টার্ক ইনজুরিতে পড়ে গেছেন, জশ হ্যাজেলউড ইনজুরি, প্যাট কামিন্সের ইনজুরি, ন্যাথান লায়ন তো পা ভেঙে 6 মাস তো রিহ্যাবে ছিলেন। এই সকল কারণ আছে। আপনি যদি আবার ব্যাটিং খেয়াল করে দেখেন, একটা সময় কিন্তু অস্ট্রেলিয়ার টপ অর্ডারে মোটামুটি ভালো রান করতে পারতো, যখন ডেভিড ওয়ার্নার এমনকি ওসমান খাজওয়ালা ছিল। এই দুজন ব্যাটসম্যান যখন রিটায়ারমেন্টে চলে গেছে, তখন কিন্তু তারা চিন্তায় পড়ে গেছে যে অস্ট্রেলিয়ার ওপেনিং কে করবে। একটা সময় কিন্তু স্মিথের কথা চিন্তা করা হয়েছিল, একটা সময় মারোস লাবসনের কথা চিন্তা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে 5 নম্বর ব্যাটসম্যানটা তাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে ট্রাভিস হেড। ট্রাভিস হেড কিন্তু এখন বিশ্বের 1 নম্বর র্যাঙ্কিং এর ব্যাটসম্যান টেস্টে। তিনি কিন্তু উপরে ভালোই খেলতে পারতেছেন, কিন্তু তাকে যিনি সঙ্গ দিতে পারতেছেন, জ্যাক ওয়েদারল্যান্ড, তিনি কিন্তু ওই ধরনের ছন্দে নাই, বা তার ওই ধরনের রেকর্ডও নাই যে তিনি সমগ্র বিশ্বে একদম দাপটশালী ব্যাটসম্যান। এখন এই জায়গায় শুধুমাত্র সমস্যা শেষ না। আপনি খেয়াল করে দেখেন 3 নম্বরে মারোস লাবসেন, একটা সময় কিন্তু ওনার কিন্তু ভালো জলস ছিল। কেন জলস ছিল? তার টেস্টে এভারেজ ছিল 70-এর উপরে, কিছু সময় পরে 65, 65, এর কিছু বছর পরে এখন 45-এর আশেপাশে। কারণটা কি? তিনি ওই ধরনের ছন্দে নাই। এই কারণে কিন্তু আমরা তাকে 20 বলে 1 রান করে এমন একটা বল দিয়েছিলাম, আনপ্লেবল একটা ডেলিভারি, তিনি বুঝতেই পারেন না তিনি এই বলটা ঠ্যাক দিবেন নাকি 4 ছক্কা মারবেন নাকি কি করবেন। তিনি হতভম্ব খেয়ে গেছেন, তিনি আউট হয়ে গেছেন। এরপরে স্মিথ তো ভাই বাটপারি করছেন গতকালকে, তিনি আউট হয়ে গেছেন, তিনি নিচে স্বীকার করছেন, তিনি বুঝতে পারছেন যে তিনি আউট, কিন্তু আম্পায়ার আউট দেয় না। এমনকি যে একটা সিস্টেম, রিভিউ সিস্টেম, ওই রিভিউতে পর্যন্ত তার আউটটা ধরা পড়ে নাই। যাই হোক, এটা আলোচনার টপিক না। তিনি মোটামুটি 70-71 রান করতে পারছেন। কিন্তু এরপরে অ্যালেক্স ক্যারি বলেন, এমনকি দুজন অলরাউন্ডার, ভুয়া অলরাউন্ডার, আপনি খেয়াল করে দেখেন, ক্যামেরন গ্রিন, এই যে কলকাতা তাকে 28 কোটি রুপিতে কতবার কিনছিল, তিনি কোন খেলা খেলতে পারছেন, কোন খেলাটা খেলতে পারছেন? প্রথম দিকে তো তাকে দেখলে এতটাই নার্ভাস মনে হচ্ছিল, কারণ কি টাকার প্রেসারে তিনি খেলতে পারতেছে না। এমনকি অস্ট্রেলিয়ানরা তাকে এত বড় প্রেসার দিতেছে, তাকে মনে করতেছে যে অদূর ভবিষ্যতে তাকে জ্যাক ক্যালিস বানাবে। জ্যাক ক্যালিস হচ্ছে সমগ্র বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, বা সবচেয়ে বড় খেলোয়াড়, তার থেকে বড় কোনো খেলোয়াড় হতে পারে না। সারা ব্যাটসম্যান হতে পারে সচিন, তবে সারা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছে জ্যাক ক্যালিস, যে কিনা ব্যাট করে রান করতে পারতেন, যে কিনা বল করে উইকেট নিতে পারতেন। এখন তারা মনে করতেছে যে তাকে 5 নম্বরে জ্যাক ক্যালিস বানাবে, কিন্তু উনি তো দূরের ব্যাটসম্যান ভাই। কারণটা কি? যখন তিনি আমাদের তাস্কিরের একটু
চাল তিনি বুঝতে পারতেছেন না যে মিডনে সুন্দর করে আমাদের একটা ব্যাটসম্যান কে ফিল্ডারকে রাখা আছে, তিনি যদি মিডনে একটু সুইপ মারার চেষ্টা করে, চিকেন শট মারার চেষ্টা করে, তখন একটা ইজি ক্যাচ ধরতে পারে। এটা যার বুদ্ধি নাই তিনি কিভাবে জ্যাকলেস হইতে পারে? আপনি খেয়াল করে দেখেন, এই হচ্ছে তাদের ব্যাটিং অর্ডার। সর্বোচ্চ আরেকজন আছে বিউ ওয়েবস্টার, আমরা তো তার অফ স্ট্যাম্প ওরাই নিয়ে গেছি। তো এখন এরকম একটা দলকে যখন আমরা বল করতেছি, তখন কিন্তু তারা ভেবাচাকা খেয়ে যাচ্ছে। যতই আপনি বলতেছেন যে আমাদের কাছে বলার নাই, নাইদেরা নাই, কিন্তু হাসান মাহমুদ আউট অফ দ্য চ্যাপ্টার এমন একটা বল করতে পারলেন, 6টা উইকেট। এবাদত, আমরা মনে করেছিলাম এবাদত তিনি পিতৃকালীন ছুটি চেয়েছেন, তিনি খেলবেন না, এমনকি প্রস্তুতি ম্যাচে এতটাই বাজে বোলিং করছেন, আমি ব্যক্তিগতভাবে তার প্রতি একদম হতাশ ছিলাম। কিন্তু যখনই তিনি মেইন ম্যাচে আসছেন, এমন 2টা উইকেট তিনি ফালাইতে পারলেন বলার বাইরে। এমনকি স্টিভ স্মিথ তিনি আউটই করছেন, তিনি নিজের মুখে স্বীকারই করছেন যে আমি আউট ছিলাম, আপনার আউট দিয়ে নেয়, এমনকি স্নিকোবেটার আমার আউট ধরা পড়ে নেই, তাই আমি খেলে গেছি, আস্তে আস্তে বলছে। বেহায়া কোথাকার। এখন এখন বুঝতেই পারতেছেন তো কন্ডিশনটা কি কাজে লাগে। এখন বাংলাদেশের জন্য যেমন ওই কন্ডিশনটা খুবই নতুন, এমনকি অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু ওই কন্ডিশনটা খুবই নতুন। এই কন্ডিশনের কারণে কিন্তু আপনি যত কথাই বলেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, তারা কিন্তু ভালো বোলিং করতে পারতেছে না। যদি এই বোলিং লাইন আপটাকে আপনি পার্থে মাঠে ছেড়ে দেন, গ্যাবাতে ছেড়ে দেন, এডলিতে ওভালে ছেড়ে দেন, বা মেলবোর্নে ছেড়ে দেন, তারা কিন্তু বাংলাদেশ টিমকে ওড়াই ফেলবে, এক কথায় ওড়াই ফেলবে। কিন্তু যখন তারা একটা আননোন কন্ডিশনে গেল, তারা কিন্তু বুঝতেই পারতেছে না যে লাইন এবং লেগ কোনটা রাখা উচিত। এই জায়গায় কিন্তু তারা মার খেতে যাচ্ছে। এমনকি ইনজুরি, যে প্লেয়ারটা আইপিএল এর পরে আপনি খেয়াল করে দেখেন, এপ্রিল মাসে শেষ হয়েছে, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস হয়ে গেছে বা 5 মাস হয়ে গেছে। 5 মাসের মাঝখানে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ অস্ট্রেলিয়ানরা খেলেই নাই। ক্যামেরন গ্রিন খেলে নাই, ট্যাবাসেট খেলে নাই, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স খেলে নাই, জশ হ্যাজেলউড খেলে নাই, নাথান লায়ন খেলে নাই। 6 জন মেম্বার যদি সরাসরি জাতীয় দলে ঢুকে, তাহলে হঠাৎ করে তার কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। এই কারণে কিন্তু অস্ট্রেলিয়া এত শক্তিশালী একটা টিম ঘোষণা করছে, যেন তারা বাংলাদেশের সাথে প্র্যাকটিস করতে পারে। এমনকি কিছুদিন পরে কিন্তু অ্যাশেজ, এখন কিন্তু কাউকে কিন্তু আর বেঞ্চে বসে রাখার সুযোগ নেই। বুঝতে পারতেছেন কি কারণে এত শক্তিশালী একটা দলকে এত ব্যাকফুটে মনে হচ্ছে। এখন আমরা যে 153 রানের লিড নিয়ে বসে আছি, আগামীকালকে যদি আমরা কোনো কারণে 30 থেকে 40 রান করতে পারি, আর যদি 50 করতে পারি, তাহলে তো সোনায় সোহাগা। 200 রান মানে কিন্তু বিরাট রান। 200 রান নেওয়ার পরে অস্ট্রেলিয়ার মাথায় কোন ধরনের চিন্তা আসতে হবে? মিনিমাম আমাদেরকে 500 রান করতে হবে। এটা কি সম্ভব? আমরা কি তাদেরকে 500 রান করতে দিব? যদি তারা আউট অফ দ্য চ্যাপ্টার কোনো ধরনের ব্যাটিং করতে পারে, তাহলে যদি সম্ভব হয়। আদারওয়াইজ যদি 300 350 রান তারা করতে পারে, আর আমরা যদি 150 তো করেই আছে, 153 রান লিড তো নেওয়াই আছে, যদি 150 রান তারা সর্বোচ্চ যদি আমাদেরকে দেয় টার্গেট, আমরা কিন্তু হাসতে হাসতে নিয়ে যাবো। কারণ এটা কিন্তু পুরাটাই মোটামুটি একটা ব্যাটিং পিচ, এমনকি সাবকন্টিনেন্টের ট্র্যাকের সাথে বা এশিয়ান কন্ডিশনের সাথে কিন্তু পুরাটাই মিলে যাচ্ছে। হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন যে অস্ট্রেলিয়ান পেস বলার একটু দুর্দান্ত, তারা নতুন বল একটু ভালো খেলতে পারে, ভালো বল করতে পারে। আমরা যদি তাদের নতুন বলটাকে একটু দেখে শুনে 10 থেকে 20টা ওভার যদি খেলতে পারি, এরপরে 60টা ওভার কিন্তু আমরা কিন্তু রান করতে পারবো খুব সুন্দর মতো। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কিন্তু বিরাট চাপে আছে, এত কন্ডিশনের চাপে, এমনকি ইনজুরি থেকে কাটিয়ে তারা কিন্তু সরাসরি ভালো করতে পারতেছে না। এই কারণে কিন্তু প্রথম 80 ওভারে কিন্তু মাত্র তারা 2টি উইকেট নিতে পারছে। খেয়াল করে দেখেন, প্যাট কামিন্স তো উইকেট নিতে পারে নাই, অন্যদিকে জশ হ্যাজেলউড একটা উইকেট নিতে পেরেছিল নতুন বলে। অনেক কিছু কিন্তু এই টেস্ট ম্যাচের সাথে জড়িত, প্লেয়ারদের ইনজুরি, নতুন কন্ডিশন। এখন দেখা যাক বাংলাদেশ কোন ধরনের কামব্যাক করতে পারে। কামব্যাক করা তো কিছু নেই, আমরা তো অন ট্র্যাকে আছি। অস্ট্রেলিয়াকে কামব্যাক করতে পারে কিনা সেটা সমগ্র ক্রিকেট বিশ্ব কিন্তু এখন দেখতে চাই। অস্ট্রেলিয়া এখন বিরাট চাপে আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।